আসসালামু আলাইকুম আমার প্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা জানো যে আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য প্রশ্ন অ্যানালাইসিস ক্লাসগুলো নিয়ে আসছিলাম। তো তার মধ্যে আমি অলরেডি বাংলা এবং ইংরেজি প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস দিয়েছি। কিন্তু তোমাদের ভিতর থেকে অনেকে আমাকে নক করতেছিলা যে ভাইয়া জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের উপর একটা ক্লাস নিতে। যে আসলে কিভাবে প্রশ্ন হবে, কিভাবে লিখবো? হ্যাঁ, আসলেই বিষয়টা কনফিউজিং এবং কোত্থেকে প্রশ্ন থাকবে, কিভাবে থাকবে, কত মার্কের থাকবে, হ্যাঁ? এই বিষয়গুলো আসলে তোমাদের জন্য আসলে অনেকটা জটিল একটা বিষয়। তো এখন পর্যন্ত হয়তো তোমরা এই জটিলতার মধ্যেই আছো, তাই আমি এই কোয়েশ্চেন গুলো এখনো পাচ্ছি। তো দেখো, আমি সর্বপ্রথম তোমাদেরকে একটা কথা বলে নিতে চাই, সেটা হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষায় কিন্তু ৪৮ মার্ক থাকবে আর বহু নির্বাচনী ২৪ নম্বর থাকবে। তো তোমরা যে ইউনিটে পরীক্ষা দাও না কেন, হ্যাঁ, যে ইউনিটে পরীক্ষা দাও না কেন সমস্যা নেই। তোমরা কখনো মানে বহু নির্বাচনী নিয়ে খুব বেশি টেনশন করার প্রয়োজন নাই। কারণ বহু নির্বাচনী যে পার্ট থেকে দিবে বা যে প্রশ্নগুলো আসবে, তোমরা সেগুলো একটু পরিশ্রম করলেই অ্যান্সার করতে পারবা। কিন্তু তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বা সবচেয়ে হেডেক যে বিষয়টা, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষার মধ্যেই কিন্তু তোমাদের একটা আ যাচাই বাচাই হয়ে যাবে যে তোমরা আসলে কে কতটুকু আ এবিলিটি রাখো যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটা সিট নিজের করে নেয়ার জন্য। তো প্রথমত দেখো, যে আমি তোমাদেরকে বলি যে লিখিত পরীক্ষার প্রশ্নগুলোর প্যাটার্ন কি হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে বারবার ফোকাস করে আসছি। শুরু থেকে আমি ফোকাস করে আসছি যে আগের যে লিখিত পরীক্ষা নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেই প্রশ্নগুলো তোমাদেরকে অলরেডি আমি বাংলা, ইংলিশ দিয়েছি, যে তোমরা যেন ওখান থেকে ধারণা নিতে পারো এবং ধারণা নিয়ে তোমরা নিজেদের মতো করেই পড়তে পারো। তো তোমাদের অনেকের কাছে হয়তো ওই মানে আমার যে ওয়েটা আমি যে দেখিয়েছি এইভাবে, যে এইভাবে তোমরা পড়তে পারো বা এইভাবে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দিয়েছি আমি, সেটা হয়তো তোমাদের অনেকের কাছে ভালো লেগেছে, আবার অনেকের কাছে হয়তো লাগেনি। সেটা আসলে এটা আমার কাছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আসলে ওইটা আমি কোনো করি না যে আসলে কেন তোমাদের আসলে কতটুকু ভালো লাগবে বা কেন ভালো লাগবে না, সেটা আমার দেখার বিষয় না। তো আমার দেখার বিষয় হচ্ছে যে তোমরা আসলে আ সঠিকভাবে আগাচ্ছ কিনা, এবং সেটা আমি তোমাদের কাছে ফিডব্যাক নিচ্ছি। তোমরা অনেকেই আমাকে বলছো যে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, আমরা আপনি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন সেটা আমরা ফলো করতেছি এবং ফলো করে আমাদের উপকার হচ্ছে। তো এটাই আমার একটা সার্থকতা, যে আমি আসলে যেভাবে চাচ্ছি যে তোমরা নিজেদের মতো করে একটা গোছানো প্রস্তুতি যেন নিতে পারো, সেটার জন্য আমি আমার এই এফোর্টটা দিচ্ছি। যে আগের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো আমি বারবার তোমাদেরকে রিপিট করছি যে এই জিনিসটা, ওগুলো দেখো, দেখে ওইখান থেকে তোমরা ধারণা নাও, নিয়ে তোমরা তোমাদের মতো পড়াশোনা করো। তো এই লিখিত পরীক্ষায় যারা তোমরা BDCE এই ৪ টা ইউনিটে পরীক্ষা দিবে। এই ৪ টা ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য লিখিত পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু সাধারণ জ্ঞান। তো এই সাধারণ জ্ঞানের উপর ক্লাস নেওয়াটা আসলে আমার কাছে মনে হলো যে একটু গুরুত্বপূর্ণ। তো আমি আজকে তোমাদের সাথে আ সাধারণ জ্ঞানের বিগত সালের যে প্রশ্নগুলো আসছিল, সেগুলো একসাথে করে আজকে একটা ক্লাসের এরেঞ্জ করেছি। তো তোমরা যারা হচ্ছে BDCE এই ৪ টা ইউনিটে আবেদন করেছো, আমি আবারও বলছি, শুধুমাত্র এই ইউনিট বাদ দিয়ে যারা বাকি ইউনিটগুলোতে আবেদন করেছো, তারা খুব মনোযোগের সাথে আজকের ক্লাসটি দেখবা। আজকের ক্লাসটি তারা সবাই মনোযোগ দিয়ে দেখে তোমরা নিজেরাই একটা ফ্রুটফুল একটা ওয়ে খুঁজে পাবা যে আসলে আমাদের কিভাবে আগাতে হবে এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি আমি, সেটা হলো যে সাজেশনমূলক যে ক্লাস, হুম তো সাজেশনমূলক ক্লাস কিন্তু আমি তোমাদেরকে দিব। যেমন ধরো আজকে আমি সাধারণ জ্ঞানের উপর শুধুমাত্র কোশ্চেন অ্যানালাইসিস একটা ক্লাস নিব, দেন আমি তোমাদের এটার উপর একটা সাজেশন দিব, এবং সেটা অবশ্যই শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতিকে আরেকটু আহ সুন্দর করে দিবে। হুম তো
তো এই ক্লাসটা আমি তোমাদের সাথে নিব, কিন্তু আজকে শুধু তোমাদের এতটুকু ধারণা দিব এবং তোমরা যেন এটা বুঝতে পারো যে কোত্থেকে প্রশ্ন হয়, কিভাবে পড়তে হবে। এইটুকু ধারণা তোমাদের এই ক্লাস থেকে ক্লিয়ার করতে যাচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে আমি শুরু করি। হ্যাঁ, তোমরা যারা এ বা ইউনিট বাদ দিয়ে বি, সি, ডি ইউনিটে ইউনিটে আবেদন করেছো, তারা গুরুত্বের সাথে ক্লাসটি দেখবা এবং পারলে সাথে সাথে নোট ডাউন করে নিবা যে কোন প্রশ্নগুলো কিভাবে আসছিল। হ্যাঁ, তো দেখো আমি শুরুতে আমার একটা যে জিনিসটা ক্লিয়ার করতে হয়, আমার মনে হয় ক্লিয়ার করা উচিত, যে এটা হচ্ছে সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিশ্ব। এই কথাটা আমি কেন দিয়েছি এখানে? তো সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিশ্ব এই জন্য দিয়েছি, দেখো সাধারণ জ্ঞান কিন্তু একটা তোমার কি বলে, একটা হচ্ছে পার্মানেন্ট কোনো বিষয় না, বা হচ্ছে তোমার স্ট্যাগন্যান্ট না যে এটা এখানেই থাকবে। এটা হচ্ছে তোমার মানে ট্রানজিশনাল, এটা কিছু চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, এটা চেঞ্জ হয়। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স বা হচ্ছে তোমার বর্তমান যে ঘটনাগুলো ঘটতেছে, এই জিনিসগুলাও কিন্তু তোমার সাধারণ জ্ঞানের একটা পার্ট, বা বলতে পারো যে ভর্তি পরীক্ষাগুলোতে এখান থেকেও অনেক প্রশ্ন এসে থাকে। তো আমার মনে হয় যে জগন্নাথের যে বিগত সালে প্রশ্নগুলো আসছিল, সেখান থেকে আমরা একটু অ্যানালাইসিস করলে আসলে বুঝতে পারবো যে আমি এখানে এই সমসাময়িক বিশ্ব কথাটা কেন লিখেছি। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, তো সর্বপ্রথম আমি পার্ট এ বা পার্ট 1 যেটা বাংলাদেশ, তো বাংলাদেশ বিষয়াবলী থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিগত সালে কি কি প্রশ্ন আসছিল আমরা একটু এক নজর দেখি। হ্যাঁ, তো প্রথমে দেখো আমি আহ একটা প্রশ্ন এখানে লিখেছি, সাথে সাথে ইংরেজিও লিখে দিয়েছি যেন হচ্ছে তোমাদের সুবিধা হয়। তো চারজন বীর শ্রেষ্ঠর নাম পদবী সহ লিখো। তো এই যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা কিন্তু তোমার আহামরি কঠিন কিছু না। আহামরি কঠিন তোমরা বলো, আহামরি কঠিন কিন্তু না। তোমরা অলরেডি জানো যে বীরশ্রেষ্ঠের নাম মানে চারজন না, এখানে তোমরা 7 জনের নামই বলতে পারবা চাইলে, তাই না? তো এখানে তোমাদের বিষয়টা হচ্ছে যে ৪ জন বীরশ্রেষ্ঠের নাম পদবী সহ লিখতে বলছে। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার পদবীটা মনে আছে কিনা তারা এটা দেখবে। তো এই প্রশ্নের মার্ক কত ছিল? এই প্রশ্নের মার্ক হচ্ছে ৪। মানে এক কথায় তোমাদের এখানে যতগুলো প্রশ্ন আমি সাজিয়েছি সবগুলোর মার্ক হচ্ছে ৪। তো তোমরা এত প্যানিকড না হয়ে জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি এবং এখান থেকে তোমরা ধারণা নেও যে কিভাবে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এতটুকু ধারণা তোমাদের আমি ক্লিয়ার করতে চাচ্ছি আজকে, এবং এরপর আমি হচ্ছে কোন কোন বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেটার উপর একটা ক্লাস দিব ইনশাআল্লাহ। ওকে, তো দেখো এটা খুব বেশি কঠিন না। তো তোমরা ইচ্ছা করলে ইজিলি ৪ জন বীরশ্রেষ্ঠর নাম পদবী সহ লিখে দিতে পারবে পরীক্ষার হলে। কিন্তু তোমাদের মেইন যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পদবীটা। হ্যাঁ? ৪ জন বীরশ্রেষ্ঠের নাম পদবী সহ লিখতে হবে। দেন হচ্ছে তুমি শুধু নামগুলা লিখলেই ৪ মার্ক পেয়ে যাবা। এরপরে দেখো ২য় প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আহসান মঞ্জিলের ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব আলোচনা করো। দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আহসান মঞ্জিলের খুবই কাছে। হ্যাঁ? তো ধরা যায় যে মানে একদম পাশাপাশি, বা হচ্ছে তোমার প্রতিবেশী বলতে পারি আমরা। হ্যাঁ, তো এই আহসান মঞ্জিলের ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব আলোচনা করতে বলেছে। এটা আসলে তোমার ইন্টারেস্ট থেকেই তুমি পড়তে পারো, এবং তোমার জানা উচিত যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে জিনিসগুলো আছে গুরুত্বপূর্ণ, এগুলোর ইতিহাস টুকটাক তোমার জানতে হবে। তো এখানে তুমি আহসান মঞ্জিল আসলে কিভাবে স্থাপিত হয়েছে, হ্যাঁ? এবং এটার ঐতিহাসিক গুরুত্বটা কি? এই জিনিসটা তুমি হচ্ছে বেশি না, তোমার জাস্ট হাফ পেজ লিখলেই তুমি এখানে ফুল মার্ক অর্থাৎ ৪ মার্ক পেয়ে যাবা। তো এই প্রশ্নটা আ তুমি এবারও দেখে দিতে পারো। এবারের জন্য গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। তো চাইলে তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, তো ৩ নাম্বার যে প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে যে রোহিঙ্গা কারা এবং তাদের সমস্যাগুলো সংক্ষেপে লিখো। এখন কিন্তু রোহিঙ্গা আমাদের এই মানে বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় না। হুম? এই আমার মনে হয় না এখন এই রোহিঙ্গা সম্পর্কে তোমাদের পড়ার দরকার আছে। তো তোমরা রোহিঙ্গা সম্পর্কে না পড়ে তোমরা হচ্ছে বর্তমান সময়ের যে আ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কি, কি টপিক রয়েছে এই টপিকগুলো তোমরা পড়তে পারো। যেমন জুলাই বিপ্লবের কথা বলা আছে, হ্যাঁ? জুলাই আগস্টের বিপ্লব।
এখানে তুমি জুলাই আগস্টের বিপ্লব সম্পর্কে পড়াশোনা করতে পারো, যে এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো নিয়ে মানে কারেন্ট বিষয়। হ্যাঁ, দেখেছো আমি কেন নামটা দিয়েছি এখানে, যে সমসাময়িক বিশ্ব। এই সমসাময়িক কথাটা এই জন্যই দিয়েছি, দেখো 2019 সালে তখন কিন্তু রোহিঙ্গা একটা হট ইস্যু ছিল। তো ওইটার জন্য তারা রোহিঙ্গা থেকেই প্রশ্ন করেছে। তো এইবার আমাদের বাংলাদেশের সবচেয়ে আলোচ্য বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জুলাই বিপ্লব, বা হচ্ছে জুলাই আগস্টের যে রিভলিউশন, গণ অভ্যুত্থান, হ্যাঁ, এটা। তো তোমরা এই সম্পর্কে আল্লাহ ভালোভাবে হাফেজ। পড়তে পারো, আমার মনে হয় এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমরা পাবে। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার দেখো ডিজিটাল বাংলাদেশ বলতে কি বুঝো। তো তোমরা এখন ডিজিটাল বাংলাদেশ না, তোমরা এখন স্মার্ট বাংলাদেশ বলতে পারো। তো স্মার্ট বাংলাদেশ নিয়ে তোমরা কিছু পড়াশোনা করতে পারো। তো এই যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলো থেকে দেখো আমি টোটাল ৫ টা প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে পেয়েছি। যেগুলো হচ্ছে গত আ সালে বা বিগত সালে আসছে। তো এখানে দেখো ৩ টা প্রশ্নই কিন্তু এই যে কারেন্ট ইস্যু নিয়ে। যে সদ্য সমাপ্ত এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ বাংলাদেশ দলের কৃতিত্ব লিখো। এই যে ৩ টা প্রশ্ন, এই ৩ টা প্রশ্নই কিন্তু বর্তমান মানে সময়ের সাথে যায়, বা হচ্ছে ওই সময়ের সাথে কনকারেন্ট ছিল। হ্যাঁ? তো এই যে ২ টা প্রশ্ন, এইগুলা কিন্তু হচ্ছে তোমার একদম মানে সাধারণ জ্ঞান, যেটা হচ্ছে পার্মানেন্ট। আর এইগুলো হচ্ছে কিন্তু তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, বা হচ্ছে সমসাময়িক ঘটনাগুলো নিয়ে প্রশ্ন আসছে। হ্যাঁ? তো এখন আমাকে তোমরা এইটুকু বলো যে তোমরা বুঝতে পারছো কিনা যে আমি এখানে কেন সমসাময়িক বিশ্ব কথাটা লিখেছি, বা হচ্ছে সাধারণ জ্ঞানের সাথে সমসাময়িক কথাটা কেন দিয়েছি? তো এখন দেখো তো, যে বাংলাদেশ পার্ট থেকে যদি তোমার ২ টা বা ৩ টা প্রশ্ন থাকে, তো এর মধ্যে তোমার ১ টা ২ টা প্রশ্ন হয়তো তুমি পাবে এরকম, যেগুলো হচ্ছে তোমার প্রিভিয়াস, বা হচ্ছে তোমার একদম পার্মানেন্ট কিছু সাধারণ জ্ঞান থাকে। যেমন ৪ জন বীর শ্রেষ্ঠের নাম, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ পাঠ থেকে আসছে। আহসান মঞ্জিলের ঐতিহাসিক, এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য থেকে আসছে। হ্যাঁ? তো এই টাইপের জিনিস হচ্ছে তুমি মানে ১ টা বা ২ টা পেতে পারো। কিন্তু তুমি যদি বর্তমান সময়ের সাথে তোমার জ্ঞানটাকে আপ টু ডেট না রাখো, তাহলে কিন্তু তুমি ফুল মার্ক অ্যান্সার করতে পারবে না। কারণ বর্তমান বা সমসাময়িক বিষয় থেকেই তোমার বেশি কোয়েশ্চেন থাকবে। কথাটা ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? তার মানে তোমার অবশ্যই এখন বাংলাদেশ বিষয় পড়ো বা আন্তর্জাতিক যে বিষয়ই পড়ো, সেটার জন্য তোমাকে বর্তমান বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করতে হবে, ভালোভাবে তোমার জ্ঞান রাখতে হবে, যেন তুমি যেকোনো একটা টপিক সম্পর্কে জিজ্ঞেস করলে বা বললে তুমি লিখতে পারো। ওকে? এর জন্য কি করতে হবে? তোমরা এই হচ্ছে পরীক্ষার এখন তো বেশি সময় নাই, ১ মাস আছে। তো এই ১ মাস আগে তোমরা এখন থেকেই বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটছে, বা গত ২-৩ মাস আগে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর সম্পর্কে তোমরা নলেজ নিবা। সেটা যেকোনো বই থেকে নিতে পারো, বা তোমাদের ইচ্ছামতো রিসোর্স তোমরা খুঁজে নিতে পারো। ওকে? আচ্ছা। তাহলে মোটামুটি আমার মনে হয় এখন তোমরা একটু ধারণা পাচ্ছ যে সাধারণ জ্ঞানটা আসলে তোমরা কিভাবে পড়বে এবং কোত্থেকে প্রশ্ন হতে পারে। তাই না? ওকে। দেখো এখন আমরা আসি আন্তর্জাতিক বা পার্ট 2, সরি এটা পার্ট 2 হবে। হ্যাঁ? এটা পার্ট 2 আন্তর্জাতিকে। তো আন্তর্জাতিকে দেখো এখানে কি আসছে? এই আন্তর্জাতিকে এসডিজি কি? এর ৮ টি লক্ষ্য লেখো। এসডিজি এটা কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। হ্যাঁ? এটা হচ্ছে বাংলাদেশের একটা, বা একটা কি তোমার লং টার্ম গোল, যেটাকে বলতেছে সাস্টেইনেবল গোল। তো এটার ৮ টি লক্ষ্য আছে। সেটা হচ্ছে তোমরা যেকোনো বই আ সাধারণ ইন্টারন্যাশনাল পার্ট খুলে দেখবা যে সেখানে ৮ টি লক্ষ্য আছে। এটা হচ্ছে স্থির, যে একদম হ্যাঁ, এই জিনিসটা একদম ফিক্সড। তো এটা কিন্তু তোমাদের সমসাময়িক কোনো কিছু না। এটা জাস্ট ফিক্সড, এবং সেখান থেকে একটা প্রশ্ন আসছে। তো এসডিজি কি? এটা তোমরা ফুল মিনিংটা লিখে দিবা, যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তারপরে হচ্ছে তোমরা হচ্ছে ৮ টি লক্ষ্য লিখবা। লিখলেই হয়ে গেল তোমাদের আ ৪ মার্ক ফুল। ওকে? তো এখানে কিন্তু মার্ক পাওয়াটা খুব সহজ। কারণ যেমন নির্দিষ্ট প্রশ্ন এবং ঐরকম নির্দিষ্ট উত্তর। হ্যাঁ?
তো আহ, এইবার দেখো, এবার হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নাও আসতে পারে। এটা সিম্পল, কারণ এটা হচ্ছে অলরেডি একবার চলে আসছে এবং 2019 সালে আসছে, তো এটা অনেক আগে। হ্যাঁ, তো তোমাদের এখন কি টপিক আসতে পারে? এখন আমি মানে আহ, বলে রাখি একটু, জাস্ট জাস্ট তোমাদের একটু হিন্টস দিয়ে রাখি যে ডক্টর ইউনুস সম্পর্কে তোমরা পড়াশোনা করতে পারো। ডক্টর ইউনুস উনি হচ্ছে 3-0, 3-0 যে তোমার থিওরি, 3-0 থিওরির প্রবর্তক হচ্ছে ডক্টর ইউনুস। তো তোমরা 3-0 নিয়ে পড়তে পারো, যে তিনটা জিরো তিনি যে বলেছেন, যে 3-0 মানে আসলে কি, এই জিনিসটা সম্পর্কে তোমাদের প্রশ্ন আসতে পারে এবং এর প্রবক্তাকে এটা লিখে দিতে পারে। তো 4 নাম্বার দিয়ে দিতে পারে। তো এই যে ধরনের তোমার বিষয়গুলো, এগুলো নিয়ে তোমরা একটু স্টাডি করো। ওকে, এখন দেখো পরবর্তী প্রশ্নটা কি? সাম্প্রতিক হংকং আন্দোলনের কারণ কি? দেখো, সাম্প্রতিক, হ্যাঁ, এখন আমাকে বলো যে আমি যে সমসাময়িক বিষয় লিখেছি আর কি গুরুত্ব তোমরা টের পাচ্ছ? তো আমি আহ, আমার মনে হয় যে তোমরা যে বলো যে ভাই সাজেশন দেন, সাজেশন দেন, সাজেশন দেন, এই সাজেশনের থেকে আমার মনে হয় কোশ্চেন অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, কেন গুরুত্বপূর্ণ? একটু ভাবো যে কোশ্চেন অ্যানালাইসিস করলে তুমি নিজেই কিন্তু মানে ধরতে পারবা যে আসলে তোমার কোন বিষয়টা মানে গুরুত্বের সাথে পড়তে হবে আর কোন বিষয়টা একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও হবে। তো অলরেডি তোমরা বুঝে ফেলছো যে আমি বাংলাদেশ পার্টেও দেখিয়েছি, এখানেও তোমার কি তিনটা প্রশ্নই আসছে। টোটাল পাঁচটার মধ্যে তিনটা প্রশ্ন আসছে কি তোমার সমসাময়িক বিষয় নিয়ে, আর দুইটা আসছে হচ্ছে একটা তোমার পার্মানেন্ট কোনো টপিক, সাধারণ জ্ঞানের এরকম। হ্যাঁ, ওকে। তো এরপরে দেখো হচ্ছে তুমি, হ্যাঁ, বর্তমান সময়ের সাথে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো যে সাম্প্রতিক সময়ে আর কি কি আন্দোলন রয়েছে। জুলাই বিপ্লবের আন্দোলন রয়েছে, তাই না? তারপরে হচ্ছে তোমার সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এটা যদিও আগের, কিন্তু ফিলিস্তিন ইসরায়েল এই যে যুদ্ধটা, এটা হচ্ছে সাম্প্রতিক সময়ে হচ্ছে। তো কি কি কারণে হচ্ছে, বা এই টাইপের যে তুমি জিনিসগুলো হচ্ছে বর্তমান সময়ে, বা 2-1 মাস 3 মাস বা 4-5 মাস ধরে যা হচ্ছে, এই জিনিসগুলো তুমি ক্লিয়ার ধারণা রাখতে পারো, রাখলে সেটা আমার মনে হয় খুবই মানে তোমার জন্য কাজে আসবে। এরপর দেখো লাস্ট ওয়ান, আন্তর্জাতিকের একটা প্রশ্ন ছিল যে বিমস্টেক সম্পর্কে কি জানো, লিখো। তো বিমস্টেক একটা আন্তর্জাতিক সংগঠন, তোমরা হয়তো জেনে থাকবে। এই আন্তর্জাতিক সংগঠনটা আহ, কেন এই বিমস্টেক আসছে জানো? আমার মনে হয় যে তোমরা একটু রিলেট করে পড়ো। দেখো যে বাংলাদেশ কোন কোন আন্তর্জাতিক সংগঠনের সাথে আছে, আন্তর্জাতিক সংগঠনের সাথে আছে, এবং বাংলাদেশে কোন কোন আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর রয়েছে, এবং তোমার রিসেন্টলি, হ্যাঁ, বা হচ্ছে সামনে কোনো আন্দোলনের অংশ হতে যাচ্ছে কিনা বাংলাদেশ, যে এই যে জিনিসগুলো, হ্যাঁ, তোমরা এখান থেকে আমার মনে হয় একটু ধারণা নেও যে বাংলাদেশ যেখানে যেখানে আছে ওই জিনিসগুলো গুরুত্ব দেও। কারণ এই যে এখানে বিমস্টেক আসছে, বিমস্টেক কেন আসছে? বিমস্টেক কিন্তু বাংলাদেশের সদর দপ্তর। হুম, বিমস্টেকের সদর দপ্তর কিন্তু বাংলাদেশ। এই বাংলাদেশ সদর দপ্তর হওয়ার কারণে তুমি, তোমার নলেজ এতটুকু আছে কিনা যে তুমি এই সম্পর্কে কতটুকু জানো, এটা যাচাই করার জন্য মেইনলি প্রশ্নটা দেওয়া। তো তোমার এখানে জানতে চেয়েছে যে বিমস্টেক সম্পর্কে কি জানো, লিখো। তো বিমস্টেক সম্পর্কে তুমি হচ্ছে প্রথমে লিখবা এই বিমস্টেক একটি কি আন্তর্জাতিক সংগঠন। তো এই এই বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে ঢাকায়, এবং বিমস্টেকের যে সদস্য বাংলাদেশ, তারপরে আইতে ইন্ডিয়া, এমতে হচ্ছে মিয়ানমার, এসতে শ্রীলঙ্কা, থাইল্যান্ড। তো এইভাবে হচ্ছে তুমি প্রত্যেকটা দেশের নাম লিখে দিলা। তো এতটুকু লিখলেই তোমার হচ্ছে 4 মার্ক। হ্যাঁ, তো এই হলো মোটামুটি দেখো আজকের আমি সাধারণ জ্ঞানের উপর যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম। তোমরা বুঝেছো কি না আমি জানি না। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা অবশ্যই যে তোমরা এর থেকে আর আহ, কি কি বিষয় জানতে চাচ্ছ, বা এটা তোমাদের জন্য কতটুকু ফ্রুটফুল হলো। হুম, তো তোমরা আমাকে কমেন্টে জানালে আমি হচ্ছে সেই ভাবেই তোমাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের জন্য ওইভাবেই আমি আহ বুঝিয়ে বা গুছিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, তো আমি খুব দ্রুতই সাধারণ জ্ঞানের উপর তোমাদের জন্য একটা ধামাকা একটা ক্লাস নিয়ে আসবো, এক কথায় সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের টোটাল সাজেশনমূলক একটা ক্লাস, যেটা তোমার প্রস্তুতিকে আরো বেশি ত্বরান্বিত করবে, আরো বেশি সুন্দর করবে ইনশাআল্লাহ। এই ক্লাসটা আমি খুব দ্রুতই আনবো।
যেন তোমরা ওই টপিকগুলো থেকেই, নির্দিষ্ট টপিকগুলো থেকেই জাস্ট প্রস্তুতি নিলেই তোমাদের 80 থেকে 85% মার্ক তোমরা ওখান থেকে পেতে পারো। এরকম একটা সাজেশন তোমাদের জন্য তৈরি করব। ওকে? তো আজকে এ পর্যন্তই রাখছি। তো ভালো থাকো এবং আমাদের সাথেই থাকো। আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপের সাথেই থাকো। তোমাদের বন্ধু-বান্ধবদেরকে আমাদের গ্রুপের সাথে যুক্ত করিয়ে দাও, যেন তোমরা সবাই একসাথে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে ভালোভাবে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারো। সেই দোয়া রইলো। আল্লাহ হাফেজ।